এতবার করে ফোন দিচ্ছেন, কি অবস্থা বলেন? এসপি সাহেব দেখি এখন ফোনই ধরেন না, আগে তো আমাকে সারাদিন ফোন দিতেন। পরিস্থিতি এখন উলুগুনে নাই, দৌড়ের উপর আছি, ফোন ধরারই সময় নাই। কেন ফোন দিছেন বলেন? স্যারকে ধরার পর মনে হচ্ছে ওরা আমাকেও টার্গেট করছে। আপনাকে না বলছিলাম সরে যেতে। সরেই তো আছি, মনের ভয় তো তার দূর হয় না। আপাতত আন্ডারগ্রাউন্ড হয়ে থাকেন, বিষয়টা পরে দেখমুনি। আচ্ছা ঠিক আছে। স্যার, এটা কি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিএ ফোন দিছিল নাকি? এতদিন আর ধারের কাছেও যাওয়া যায়নি, সেই পাটলিছে, এখন ঠেলাত পড়ছে। কি করবেন স্যার, একেও ধরবেন নাকি? রহমত, একে গ্রেফতার করা যাবে না, ধরলে পারে আমারও পর্দা ফাঁস হয়ে যাবে। সেটা আপনি ঠিক করছেন, আইজি স্যারের অফিসে তো এসে গেছি, গাড়ি থামাই। ঠিক আছে, বামে সাইড করো। হামিদ, আমি ইদানিং দেখতেছি তুমি ডিপার্টমেন্টের রুলসের বাইরে যায় কাজ করতেছো। কাজের ক্ষেত্রে হয়তো রিপোর্ট করতে দেরি হয়েছে, কিন্তু আইনের বাইরে কোনো কাজ করি নাই। ডিবি প্রধান হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ একটা ফল্ট বের করতে পারবে না স্যার। সমস্যা থাকলে তো আর ডিবি প্রধান হইতা না, তবে একটা কথা কি, ঘোড়া ঝিঙ্গায় ঘাস খাওয়াটা নির্বুদ্ধিতার পরিচয়। এই ঘোড়া ডিঙ্গানোর জন্যই কিন্তু দুটা শীর্ষ সন্ত্রাসী ধরবার পারছি। এরা কিন্তু ক্রস ফায়ারেরও আসামি, ডজনখানিক মার্ডার ও বম ব্লাস্টারেরও মামলা আছিল। সেটা বুঝলাম, মোল্লার হাজিকে এখনো আপনার অফিসে রেখে দিচ্ছেন, নিয়ম অনুযায়ী তো চালান করে দেওয়ার কথা। স্যার, এটা স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের অর্ডার, উনি যা বলছে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে। প্রশাসনের মধ্যে এক নয়কতন্ত্র চালু করার চেষ্টা করা হচ্ছে। হামিদ, সেই পালে হাওয়া দিতে আসো না, হয়তো উড়ে চলে যাবা। কেড়ে যে উড়ে যাবি সেটা সময়ই কয়ে দিবি। হাওয়া দিতে স্যার আমি পছন্দ করি না, কাজে বিশ্বাসী, তাই এমন কিছু করে যাব যা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে। ডিবি প্রধান কিন্তু তুমি এত সহজে হও নাই, অনেক কষ্ট করে তোমাকে এই পদে বসাছিলাম। তাই বলে দিচ্ছি, ডিপার্টমেন্টের ভেতরে কোনো গ্রুপিং শুরু করো না, নেতারা কিন্তু আসবে যাবে, কিন্তু আমরা রয়েই যাব। নিজের যোগ্যতার ভিত্তিতে আজকে এত দূর আসছি স্যার, কারো পাও সেটা নয়। সত্য ও ন্যায়ের পথে যারা থাকবে সেই গ্রুপের অংশীদার হতে চায়। যদি আর কিছু বলার না থাকে অনুমতি দেন স্যার, আমি এখন উঠবো। ঠিক আছে যান, তবে একটা কথা শুনে যান, ডিপার্টমেন্টের বাইরে যায় কাজ করলে সেই মাসুল কিন্তু আপনাকে দিতেই হবে। ওকে স্যার, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই, যেমনে মোল্লার সম্পত্তি জব্দ করছি বাকিগুলোর একই অবস্থা করা লাগবি। এতদিন রাজনীতি করে যা যা কামাচ্ছে সব দেশ ও জাতির সামনে শেষ কর্ম। সেটা তো অবশ্যই, এই নগদ অর্থগুলো কি পার্টি ফান্ডে জমা করবো নাকি? এই টাকার হকদার জনগণ, পার্টির ফান্ডে কেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবি। এই শালারা যত টাকা বিদেশে পার করছে কিছুটা হলে বৈদেশিক ঋণ শোধ কর্ম। আইডিয়া একেবারে সলিড ধরছো, এটাই করা লাগবে, তাহলে সমবন্টন হবি। চাচা আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত নাকি তুমি? সেই রকমই, সমস্যা নাই, বলেন। হাবিবেক ধরছিলাম, ওই তো পুরাই অস্বীকার করলো। কে সাধু কে দোষী সামাদকে ধরলি বলা যাবে, তো ওকে ধরছেন? না, এখনো পারিনি। হাবিবকে এখনো তোমার আলটিমেটামেই বহাল রাখছি। আজকের দিনের মধ্যে না বের করতে পারলে হাবিবকে ধরবেন, আমি আর কোনো কথা শুনবার চাই না। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এত কিছু ঘটে গেছে, আমাকে একটাবার কিছুই জানানোর প্রয়োজন মনে করিসনি? এমন একটা সিচুয়েশনের মধ্যে আছিলাম, কি কর্ম বুঝতে পারতেছিলাম না। ভাইয়ের যেদিন বাড়ি থেকে কিডন্যাপ করা হয়, মোল্লা ভাইয়ের কাছে অনেকবারই গেছি, কিন্তু কোনো পদক্ষেপই নেয়নি। আব্বুর সাথে বেইমানি করছে শালারা। করে তো লাভ হয়নি, সবগুলোকে একই কুয়ারে তুলছে। ভাই তো এখনো ডিবি হেফাজতে আছে, চালান করে দেয়নি। চালান করে নাই মানে? কাহিনী কি কত? আব্বুর সাথে কি দেখা করছিলি? চালান যে কৃষক করে দেয়নি সেটা তো কবার পাবো না, দেখা করবে গেছিলাম, তাও করবে দেয়নি। গ্রেপ্তার করার ভয় দেখে তাইরা দিছে। আমি দেশে থাকলে কি এত কিছু হয়ে যায়? যেভাবেই হোক আমি আব্বুক সেভ করতাম। কেরেডাঙ্গা বাড়ি থেকে গাড়ি বাদে আর কি কি নিয়ে গেছে? নগদ 5 কোটি টাকা আর কিছু স্বর্ণ অলংকার ছিল, সবগুলো নিয়ে গেছে। একেবারে পুরান ঢাকা হাজি সিদ্দিকের বাড়ি তো ডাকাতি করে গেছে রে। আমি কই কি আপনার দেশে থাকার দরকার নাই, বিপদ হবি, তার চেয়ে লন্ডন ফিরে যাওয়াই ভালো হবি। আমি হাজি সিদ্দিকের বেটা ইরফান সিদ্দিক রে, পুরান ঢাকার বাঘ। আমরা এত সহজে মাঠ দখল করতে দেবো না। আমাকে এরা ধৈর্য ধরা ছাড়া কিছুই করা যাবি না। এই বিপদ থেকে বাইর হওয়ার জন্য পথ খোঁজা লাগবে। প্রশাসনের সাথে ক্ষমতা দেখায় কাম হয় না, শেষে আমও যাবি ছালাও যাবি। শামসুক আমি শেষ করে দেবো রে রাঙ্গা। রাস্তার কোনটা সাধারণ সম্পাদক হয়ে আসে, আমাদের সাথে পাঙ্গা নিতে আসে। এই কথা আর ভুলেও মুখ দিয়ে বাইর করেন না, যৌথ বাহিনীর অভিযান চলিচ্ছে।
রাঙ্গা তুই হাজি সিদ্দিকের পিয়ে হওয়ার যোগ্যতা হারাইছিস। এত ছোট কোল জেনে তুই আব্বুর সাথে ছিলি কেমনে, এটাই তো আমি ভেবে পাচ্ছি না। আসলে পরিস্থিতি যা হচ্ছে নিজের চোখে দেখছি তো, তাই আপনি নিয়ে ভয় হচ্ছে। ভয়ের কিছু নাই, চল আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবি। কোনটি যাবেন? আমার সাথে চল, গেলেই জানতে পারবি। ডিবি প্রধান আমার সাথে লুকোচুরি খেলতেছে মঞ্জু। এই লোককে আমার আগের থেকে সহ্য হয় না স্যার, আপনার প্রশ্রয় পেয়ে তো চেয়ারে বসলো। স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তনের সাথে সাথে সেটা ভুলে গেছে, ডিপার্টমেন্টের ভিতরে গ্রুপিং শুরু করছে। পুলিশে এত সৎগিরি চলে না স্যার, এর জন্য আমাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে, এক মাইনাস করলে ভালো হতো। মাইনাস অটো হবে, তুমি ডিপার্টমেন্টের ভিতরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যাতে পুলিশদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। সেলিমার যাই করুক, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এত সহজে প্রশাসনের গম্বর ধরতে পারবে না। সেটা তো জানি, পিছন থেকে শামসু খেলিচ্ছে, গলার কাটা তো ওই একটাই। এই শামসু দলে না থাকলে প্রেসিডেন্ট এত কঠিন অভিযান চালাতে পারতো না। সারা দেশে এই পর্যন্ত 50,000 লোককে গ্রেফতার করছে, তার মধ্যে 90%ই রাজনৈতিক গ্রেফতার। শামসু মাঠ দখল করে নিল মঞ্জু, এতে করে জনতা জনপ্রিয়তা আরো বাড়বে। মনে রাখবা, সাধারণ জনগণের কাছে যে দল আস্থা অর্জন করে তাকে আর ক্ষমতা থেকে নামানো যায় না। রাজনৈতিক গেম খুবই বিচিত্র স্যার, শামসুর খেলা ওভার করে দিলে আবার এই পথ পরিবর্তন হবে। শামসুকে শেষ করে দিয়ে যদি নাগরিক পার্টিকে একবার সামনে আনতে পারি, তাহলেই খেলা খতম হয়ে যাবে। সেটা ঠিক বলছো, তে এবি পার্টির বাহাদুরকে এখনো খুঁজে বের করতে পারো নাই? কেমনে পাবো স্যার, শামসু তো ওনাকে গুম করছে। শামসু গুম করছে সেটা মুখে বললেই হবে, প্রমাণ দাও, ব্যবস্থা আমি নেব। প্রমাণ আর কি দিব স্যার, 12 জন শিশু সন্ত্রাসীকে শামসু একসাথে শেষ করলো, তার তো কিছু করে পারলেন না। সেটা তুমিও জানো আমিও জানি, এই মামলা সাক্ষী হবা, অ্যাকশন আমি নেব। ওই সাক্ষী তো হওয়া যাবে না স্যার, নিরাপত্তার ঝুঁকিতে পড়ে যাব। এই ভয় সবার মধ্যে ছড়ে দিয়েই তো শামসু নিজের মতো করে খেলতেছে। ওকে আটকাতে হলে বাহাদুরের সন্ধান বের করো, যদি বেঁচে না থাকে তাও তার লাশ দরকার। আমি আপ্রাণ চেষ্টা চালাবো, যদি আমার ধারণা ঠিক হয় হামিদের সাথে জড়িত আছে। সময় তোমাকে আমি 10 দিন দেবো, এর মধ্যেই সেটা করতে হবে। আমার উপর ভরসা রাখতে পারেন স্যার, আমি পারবো। এখন উঠতে হবে মঞ্জু, স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম রওনা দিছে। ওকে স্যার, চলেন আমিও যাবো আপনার সাথে। আইজিজ আমার সাথে ভেজাল করবে সেটা আমি আগের থেকেই বুঝবার পারছিলাম। যেভাবেই হোক এই ষড়যন্ত্র রুখতে হবে, পৃথিবীতে যে খারাপের চাইতে ভালো শক্তি বেশি সেটা হারে হারে বুঝে দিমু। স্যার আসসালামু আলাইকুম, এসআই মাসুদ বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাসুদ সাহেব বলেন, ওইদিকের কি অবস্থা? স্যার আমরা স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের মঞ্চ থেকে পুরো এলাকা 3 স্তরের নিরাপত্তাতে ঘিরে ফেলছি স্যার। গুড জব মাসুদ, আমি পথেই আছি, সমাবেশের স্থানে 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। ওকে স্যার। এখানে উপস্থিত প্রশাসনের সকল কর্মকর্তা এবং বিশেষ অতিথিবৃন্দ সবার প্রতি রইল আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। একটা দেশের মূল ভিত্তি যেমন শাসনতন্ত্র, ঠিক তেমনি প্রশাসন হলো ঢালস্বরূপ। মনে রাখতে হবে জনগণের টাকা দিয়ে আপনাদের মাইনে হয়, তাই তাদের সেবায় নিয়োজিত থাকতে হবে, এটাই হলো গণতন্ত্রের মূলনীতি। দেশকে এগিয়ে নিতে উন্নয়ন টেকসই জনগণের আস্থা পূর্ণ স্থাপন করতে হলে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ নাই। যারা মাদক ব্যবসা, চাঁদাবাজি কিংবা দখলবাজির মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করে তাদের জায়গায় এই সমাজে নেই। একইভাবে যারা প্রশাসনের সরকারি দায়িত্বে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে জনগণের হক নষ্ট করে তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, রাজনীতির নামে আয়নাবাজি বন্ধ করেন। আর প্রশাসনের সকল কর্মকর্তার উদ্দেশ্যে বলতে চাই, কোনো ভণ্ড নেতার অন্যায় আবদার পরছাই দিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি বিশ্বাস করি প্রশাসনের প্রতিটি কর্মকর্তার সৎ থাকলে এবং দায়িত্বশীলভাবে কাজ করলে কোনো দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসী শক্তিশালী মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আপনারা এই রাষ্ট্রের চালিকা শক্তি, আপনারা সঠিক সিদ্ধান্তের ন্যায়পরায়ণ অবস্থান এবং দেশকে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত করতে পারেন। প্রিয় কর্মকর্তাগণ, আজ আমাদের শপথ নিতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখবো, দুর্নীতিবাজদের কোনোভাবেই প্রশ্রয় দেব না। আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অন্যায়ের সাথে কখনো আপোষ করব না। মনে রাখবেন, জনতা পার্টি সবসময় আপনাদের পাশে থাকবে। আমরা চাই প্রশাসনের প্রতিটি স্তরের সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হোক, জনগণের টাকা জনগণের কাজেই ব্যবহার হোক। আমাদের লক্ষ্য একটি নিরাপদ, সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আর প্রশাসনের মধ্যে যারা অন্যায়কে প্রশ্রয় দিয়ে টাকা ইনকাম করতেছে তারা সাবধান হয়ে যান। এই কাজে আপনাদের আন্তরিকতা, সহযোগিতা, দৃঢ় অবস্থা ও দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি।
চলুন আমরা সবাই মিলে দেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে সোনার বাংলা করার অঙ্গীকার করি। এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বক্তব্য এখানে শেষ করলাম। জয় হোক মানবতার, জনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর দিক নির্দেশনামূলক উপদেশ দেওয়ার জন্য। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী স্যার শেখ সেলিম। সবাই তাকে করতালির মাধ্যমে বরণ করে নেই। উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক ও প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা বিন্দুকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে এখানে আমি ঘোরায় পেয়েছে কোনো কথা বলবো না, ডিরেক্ট কথা বলতে চাই। দল আমাকে যোগ্য মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছে, সেটা আপনাদের সহযোগিতা নিয়ে আমি সঠিকভাবে পালন করতে চাই। ভদ্রজনের সমাজে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। যারা মাদক, চাঁদাবাজি, জঙ্গিবাদ, দখলবাজি কিংবা অস্ত্র ব্যবসায় লিপ্ত আছেন সাবধান হয়ে যান, একেবারে কিন্তু সাইজ করে হালামো। একইভাবে আমি পরিষ্কার করে জানাতে চাই, প্রশাসনের ভেতরে বা বাইরে যারা দুর্নীতিতে জড়িত, যারা জনগণের হক নষ্ট করে নিজের পকেট ভারী করছে, তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়া হবে। কোনো কর্মকর্তা যদি তার পদমর্যাদা ব্যবহার করে দুর্নীতি করে, তবে তিনি যত বড়ই পদই থাকুন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কোনো রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে থাকবে না। কেউ অপরাধী হলে তার পরিচয় একটাই, কেবল সে অপরাধী। প্রশাসনের কর্মকর্তাগণ, আমরা আপনাদের প্রতি আস্থা রাখি, তবে মনে রাখবেন, যদি কারো বিরুদ্ধে বিন্দু পরিমাণ দুর্নীতির প্রমাণ মেলে, তাহলে প্রশাসন থেকে বহিষ্কার, মামলা ও কারাদণ্ড সবকিছুই প্রযোজ্য হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা চাই জনগণের ট্যাক্সের প্রতিটা টাকা জনগণের সেবায় ব্যবহার হোক। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে অনেক অভিযান পরিচালনা করছে, তবে এই লড়াই হচ্ছে দীর্ঘমেয়াদী, আর এই লড়াইয়ে আপনারা হচ্ছেন প্রধান সৈনিক। তাই আজ আমি আপনাদের উদ্দেশ্যে দৃঢ়ভাবে বলতেছি, আপনারা ন্যায়পরায়ণতায় থাকবেন, কারো কাছে মাথা নত করবেন না। দায়িত্ব অবহেলা করলে কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। দুর্নীতিতে জড়ালে আপনাদের বিরুদ্ধে উদাহরণমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমরা চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশ রেখে যেতে। সেজন্য আজ থেকে আমাদের কঠোর অবস্থান নিতে হবে। চলুন আমরা একসাথে অঙ্গীকার করি, সন্ত্রাসকে দমন করব, দুর্নীতিকে সমূলে উৎখাত করব, জনগণকে নিরাপদ ও ন্যায়ভিত্তিক সেবা দিব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। জয় হোক মানবতার, জয় জনতা পার্টি জিন্দাবাদ। মাস্টার, ট্রাক খুঁজে পাওয়াতে খুব ভালো লাগিচ্ছে। কেডা করছিলে অকাম? আপনারই অভিভাবক কাদের মোল্লা শীর্ষ সন্ত্রাসিক ভাড়া করে ট্রাক কিডন্যাপ করছিল। এটা কোনো কথা বলে? কাদের মোল্লাকে আমার অভিভাবক, শামসু আমার অভিভাবক। শামসু তো এবার ব্যক্তির পাশা লাল করছে, কাদের মোল্লা, হাজি সিদ্দিক, মতি সহ সবাইকে খোয়ারে তুলছে। আপনি যাই কন ভাই, যৌথবাণী নামেতে কিন্তু ভালোই করছে। এবার দুর্নীতিবাজ চোর বাটপারগুলো সাইজ হয়ে যাবি। শামসু ভাই আমাদের এলাকার গর্ব, তার হাত ধরে দেশের পরিবর্তনের দিক শুরু হবি। সংস্কার বগুড়া তো শুরু করা লাগবে। রাজনৈতিক আয়নাবাজি এবার বন্ধ করবো। প্রত্যেকটা জেলা উপজেলার কমিটিগুলো পূর্ণ বিবেচনায় রাখতে হবে। ভণ্ড, প্রতারক, এলাকার জন্য ক্ষতিকর এরকম নেতা ও কর্মীকে দল থেকে ছাঁটাই করবো। মানুষের ভালো করবে এসে জনগণের পকেট কাটবি, এরকম লোককে আমি দলে দেখতে চাই না। তোতা কি বলছি বুঝতে পারছিস? জি ভাই, এরকম লোক আপনার আশেপাশে ঘুরতেছে, আপনার প্রশ্রয় পায় দলের মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে। মাস্টার তো তাক হারে হারে চিনে, তাও তো কিছু করছে না। কেডা কোন দিকে কি করিচ্ছে সবই আমি জানি। শফিক ভাই, সময় মতোই সব উসুল হয়ে যাবি। মাস্টার, আমাদের উপর আস্থা রাখো, সারা দেশের সাথে সাথে বগুড়াকেও দুর্নীতিমুক্ত করে ফেলামো। বগুড়ায় সংস্কার করতে গেলে সবার সহযোগিতাই লাগবে। তোতা, তোকে এই অভিযানের নেতৃত্ব দিতে হবে। আর যত মেয়াদ উত্তীর্ণ কমিটি আছে সবগুলোই নতুন নেতৃত্ব আনতে হবে। শামসুর সাথে আমার কথা হয়েছে, পৌর কমিটি সামনের সপ্তাহে দিয়ে দিব। সভাপতি সেক্রেটারি কাকে বানাতে চাচ্ছেন? যাকে যোগ্য মনে হবে তাকেই বানাবো, টাকা খেয়ে আর পদ বেচতে দিব না। এই কমিটি দেওয়ার পিছনে শামসু জড়িত থাকবে, তাই কে সভাপতি কে সাধারণ সম্পাদক হবে কেউ জানে না। দলের নিয়ম অনুযায়ী একজন আপনার হবি, একজন আমার হবি। সেটা কি হবি কোয়া যাচ্ছে না, তবে তোর চ্যাংরার যদি যোগ্যতা থাকে তাহলে পদ পাবি। আপনার বন্টন নীতি অনেক ভালো ভাই, অভিভাবক হিসেবে আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাস্টার, তুমি যাই করো, আমাদের ভুল বোঝো না। আমি আর তোতা সবসময় তোমার পাশে আছি। চাচা ঠিকই বলছে ভাই, আপনি নির্দেশ দিবেন কখন কি করতে হবে, আমি করবো। আমাদের মধ্যে এই ঐক্যটা বজায় থাকলে আমরা সফল হতে পারবো রে তোতা। তাই শফিক ভাই, আমাকে এখন উঠতে হবে, বাসায় যাবো। আপনি আর তোতা সন্ধ্যায় পার্টি অফিস চলে আসেন। আচ্ছা যাও, আমরা উঠি, সন্ধ্যাবেলা দেখা হবে নি। পুরান বগুড়ার কোনো ম্যাচ দখল হওয়া বাকি আছে নাকি রে? না ভাই, সব দখল করে জাহাঙ্গীরের সিনসিনারি সব ডিলিট করে দিছি।
শালার কয়েকদিন সেই বিকার হয়েছিল, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্যই তো ঠান্ডা করে দিছি, আমার পোলাপানের গায়ে হাত দিলে কি হয় সেটা বুঝে দিলাম। সামনের সপ্তাহে কিন্তু পৌর কমিটি দিয়ে দিবি। আপনার কথা মতো সব রেডি করছি ভাই, আর আপনার প্রোটোকলের জন্য 12টা হুন্ডা অল টাইম রেডি থাকবে। আর যে কোনো প্রোগ্রামের জন্য 300-400 চ্যাংরা ব্যাংরা সবসময় রেডি পাবেন। ভালো করছু, কিন্তু কর্মী ঘরে বেচা খাওয়ার মন মানসিকতা করা যাবি না। ছেলে পেলে পাওয়ার জন্য এমন কোনো অন্যায়কারী প্রশ্রয় দেওয়া যাবি না যে চাঁদাবাজি আর মাদক ব্যবসা করে। সেটা ঠিক আছে ভাই, কিন্তু গ্রুপ সামলাবের গেলে 2-4টা ক্যাডার লাগে। ওইরকম ক্যাডার দরকার আছে, কিন্তু এগুলো শক্ত হাতে নিয়ন্ত্রণ করা লাগবে। এরা যদি কোনো রকমের ক্রাইমের সাথে যুক্ত হয় তোক সহ কিন্তু অঘরে পাঁচাত পোজ মেরে দেবো। সেটা ঠিক আছে ভাই, কিন্তু জাহাঙ্গীর যদি নেক্সট টাইম সেনামা করবার আসে তাহলে কিন্তু আপনার পোজ আমি ওর পাঁচাত মারমো। আপাতত কোনো ধরনের ঝামেলা চাচ্ছি না, যদি সেরকমই হয় আমার অর্ডার ছাড়া কাউকে মারবো না। এখন চলে যা, বিকেলবেলা মাস্টার চাচার অফিসে আসিস। আচ্ছা ভাই, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ইনকা চুপ করে বসে থাকলে তো হবি না, কিছু এটা তো করা লাগবে। আমি চুপ করে নাই রে জাহাঙ্গীর, জিঙ্কা করেই হোক আমাদের খুঁজে বের করাই লাগবে। ওর ফোনের আশা না করে থেকে আমরাই অখুঁজবার বেরোই, ওই কুটি যেতে পারে, আপনার কোনো ধারণা আছে? মতিঝিল ওর এক বোনের বাসা আছে, ওখানেও যেতে পারে। আবার এমনও হতে পারে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকছে। তাহলে সীমান্তই পার হচ্ছে, আমি হলে তো তাই করলাম নি। ওই যদি সত্যি সত্যি ভারত চলে যায় তাহলে তো আমার খবর আছে রে জাহাঙ্গীর। 12 ঘন্টার মধ্যে এক কেমনে খুঁজে বের করবো, কোন দুঃখে যে এক প্যানেলে জড়া ছিলাম। কি আর করবেন ভাই, দোস্ত আর আপনি করেননি, এতই শুধু আপনি অপরাধী বানায়। সেটা প্রমাণ করার জন্যই তো অক দরকার, কিন্তু অক কুটি পামু সেটার টেনশনই তো ধরে গেল। ভাই মালতিনগরে আমাদের ভাইরার বাসা আছে, ওটি এক পাক যাবেন নাকি দেখার জন্য? তাহলে এটি বেকার বসে না থেকে উঠে যায়, তাও একটা খোঁজ পাওয়া যাবে নি। আচ্ছা ভাই চলেন। কেরে ডন কুটি নিয়ে যাচ্ছ? তোকে বারবার করলাম আমার কোলে কাজ আছে। দোস্ত সারা জীবন খালি কাজই করলাম, মনের সুখে কোনো জায়গায় ঘুরে পারলে না। বুকে হাত দেওয়া সত্যি করে একটা কথা কও তো, গোলাপি ভাবিক জীবনে রেস্টুরেন্টে নিয়ে গেছিলে? এ ডন, আমার বাড়ির রেস্টুরেন্ট, গোলাপি নানা ধরনের খাবার রান্না করে। তুমি বন্ধু এখনো রোমান্টিক হয়ে পারো নাই, বাড়ি ঘরে রেস্টুরেন্ট মানে ফেল দিছ। গোলাপি ভাবি কি এলি 9-6 দিয়েই বুঝ দাও নাকি? মনে হচ্ছে 4-5টা বিয়ে করে সংসার করুচ্ছু, তোর কপালে এই জন্যই বউ টেকে না। বন্ধু মনে হয় হালকা রাগ করলে, তোমার সাথে এমনি মজা করলাম গো। তবে আমার জন্য দোয়া করো, বিয়ে এবার করমুই। কোনো জায়গায় পাত্রী দেখছো নাকি রে ডন, নাকি বিদেশি মেয়ের সাথে প্রেম করছো? এমনি এক কথা দান করো না, আকাশে চাঁদ উঠলে এমনি টের পাবে। হ্যাঁ সেটা দেখা যাবি, তে এখন আমার কুটি নিয়ে যাচ্ছ সেটা কত? তোকে নিয়ে মমও নিয়ে যাবো দোস্ত, অনেকদিন ধরে যাওয়া হয় না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সেটাগুলো আগেই কয়ে দিলাম। কোনো সমস্যা নাই দোস্ত, আজকে সব খরচ আমি করবো।